এবার যে খবরের দিকে নজর রাখবো, G20 সম্মেলন ঘিরে বিভিন্ন মহলে উত্তেজনা তুঙ্গে। আগামী 9 এবং 10 সেপ্টেম্বর ভারত বসবে আসরে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যোগদান করবেন G20 সম্মেলনের এই আসরে। এমন সময় শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বিদেশ সফরে যাচ্ছে। তবে কি বিদেশে গিয়ে সেখান থেকেই নরেন্দ্র মোদী ও তার কেন্দ্রের সরকারকে তোপ দাগবেন? সূত্রের খবর, আগামী 7 সেপ্টেম্বর হেগে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন রাহুল গান্ধী। কবে করবেন আরেকবার আমি এখানে উল্লেখ করছি। সূত্রের খবর, আগামী 7 সেপ্টেম্বর হেগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন রাহুল গান্ধী। এরপর 8 সেপ্টেম্বর ফ্রান্সে গিয়ে প্যারিসের এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সামনে ভাষণ দেবেন তিনি। 9 তারিখ সেখানে লেবার ইউনিয়ন অফ ফ্রান্সে একটি বৈঠক করার কথাও রয়েছে কংগ্রেস সাংসদের। সেখান থেকে রওনা দেবেন নরওয়ের উদ্দেশ্যে। 10 সেপ্টেম্বর অসলোয়ে বক্তৃতা দেবেন রাহুল গান্ধী। সমস্ত কর্মসূচি শেষ করে আগামী 11 সেপ্টেম্বর দেশে ফিরবেন কংগ্রেস নেতা। উল্লেখ্য, আগামী 9 এবং 10 সেপ্টেম্বর দিল্লিতে G20 সম্মেলন আয়োজিত হতে চলেছে। 40টি দেশের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা এই সম্মেলনে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রনের মতো রাষ্ট্রপ্রধানরা যোগ দিতে পারেন এই সম্মেলনে। মূলত বিভিন্ন রাষ্ট্রের নানান রকম নেতারা এখানে কিন্তু উপস্থিত থাকবেন মূলত G20 সম্মেলনে যোগ দিতে। সরকার ইতিমধ্যেই 8 এবং 10 সেপ্টেম্বর সরকারি ছুটির বিজ্ঞপ্তিও জারি করে ফেলেছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জুড়ে গেছে রাজীব। রাজীব, তোমার কাছে এটা জানতে চাইবো, এর আগেও অনেক রকম বিতর্কের সম্মুখীন দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। নানানভাবে বিদেশে গিয়ে, বিদেশ সফরে গিয়ে নানান রকম কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তার কারণ নানান রকম সময়ে নানান রকম কথা বলেছেন, যা হয়তো অনেক সময় দেখা গেছে রাষ্ট্রবিরোধী, দেশের বিরোধী কথাবার্তা, অনেক সময় দেখা গেছে সরাসরি প্রধানমন্ত্রীকে কটাক্ষ। এই মুহূর্তে কি জানা যাচ্ছে, উদ্দেশ্য কি, কি জন্য যাচ্ছে রাহুল গান্ধী, মূলত কর্মসূচিগুলো কি কি একটু যদি তুমি তুলে ধরো। দেখো, প্রথমেই বলি যে জানো যে 9 সেপ্টেম্বর থেকে G20 সম্মেলন শুরু হচ্ছে, সামিট শুরু হচ্ছে। 9 এবং 10 দুদিন চলবে এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তারা আসতে শুরু করেছেন। আমাদের কাছে যেটুকু আমরা দেখলাম যে নাইজেরিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যে এসে গেছে। 20টি মেম্বার কান্ট্রি এবং তার মধ্যে 19টা মেম্বার দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ 20টি মেম্বার দেশ, তারা তাদের রাষ্ট্রনায়করা তারা আসছেন এবং 20টি মেম্বার নন মেম্বার যারা সদস্য নয় অর্থাৎ G20 সদস্য নয় তাদেরকেও ইনভাইট করা হয়েছে এবং বাংলাদেশকে ইনভাইট করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসবেন। তো এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে এবং জানি যে 9 সেপ্টেম্বর বিদেশি রাষ্ট্রনায়কদের জন্য ডিনার পার্টির আহ্বান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং যে ইনভিটেশন কার্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে রাষ্ট্রপতি ইন্ডিয়ার বদলে ভারত লেখা হয়েছে এবং জানো যে গতকাল থেকে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তার দেশের নাম কি পরিবর্তন হয়ে যাচ্ছে এই প্রশ্ন উঠেছে। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এবং সমস্ত 9 সেপ্টেম্বর কিন্তু সমস্ত রাষ্ট্রপ্রধানরা যেমন ইনভাইট করা হয়েছে, এই রাষ্ট্রপতি ইনভাইট করেছেন ডিনার পার্টিতে, একইভাবে দেশের সমস্ত বিরোধী দলকে কিন্তু তাদের নেতাদের ইনভাইট করা হয়েছে। 26টা দলের তাদের ইনভাইট করা হয়েছে এই ডিনার পার্টিতে। কিন্তু আমরা দেখলাম যে ডিনার পার্টিতে তারা বিরোধী দলের তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু রাহুল গান্ধী তিনিও ইনভিটেশন পেয়েছেন আমরা যেটুকু জানি। তিনি কিন্তু থাকছেন না, তিনি চলে যাচ্ছেন সেই সময় অর্থাৎ 6 সেপ্টেম্বর তিনি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করছেন এবং এই নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে কটাক্ষ শুরু হয়েছে। আমরা দেখলাম সমাজ মাধ্যমে কিন্তু কটাক্ষ শুরু হয়েছে রাহুলকে, যে রাহুল চলে যাচ্ছেন এমন একটা সময় চলে যাচ্ছেন যখন সারা পৃথিবীর যারা অর্থাৎ সারা জিডিপি 85% যে সমস্ত দেশগুলো নিয়ন্ত্রণ করে সারা পৃথিবী, সেই দেশগুলো কিন্তু প্রতিনিধিরা তাদের রাষ্ট্রনায়করা আসছেন ভারতবর্ষে এবং সেই অবস্থা দাঁড়িয়ে তিনি চলে যাচ্ছেন। একটা দেখা করার সুযোগ ছিল, যদিও এটা G20 সামিট, সরকারের প্রধানমন্ত্রী থাকবেন, আমাদের দেশের সরকারি প্রতিনিধিরা থাকবেন, কিন্তু বিরোধী দলের সঙ্গেও একটা কথাবার্তার একটা সুযোগ থাকছে, সেটা কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির ডিনার মঞ্চ পার্টিতে। কিন্তু সেখানে যাচ্ছেন না রাহুল গান্ধী, তিনি সোজা চলে যাচ্ছেন 6 সেপ্টেম্বর তিনি ইউরোপের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। যদি ইউরোপে যাচ্ছেন কিন্তু সেখানকার যে রাষ্ট্রনায়ক প্রধানরা তারা কিন্তু দিল্লিতে চলে আসছেন। আমাদের কাছে খবর যে তিনি ফিরবেন 11 সেপ্টেম্বর ফিরবেন। সেখানে তার কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে 7 তারিখে তার রয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। জানি না সেই প্রতিনিধি কারা, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ যারা প্রতিনিধি, যারা উচ্চপদস্থ তারা কিন্তু সবাই কিন্তু দিল্লিতে চলে আসছেন 7 সেপ্টেম্বর। তারপরে 8 সেপ্টেম্বর তিনি ফ্রান্সে যাচ্ছেন, ফ্রান্সের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে তিনি বক্তব্য রাখবেন
এবং 9 সেপ্টেম্বর তিনি ফ্রান্সের যে লেবার ইউনিয়ন, সেই লেবার ইউনিয়নের সঙ্গে বৈঠক করবেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করবেন, এবং 10 সেপ্টেম্বর আবার অসলোতে একটি সভায় তিনি ভাষণ দেবেন, যেখানে মানে ভারতীয়রা থাকবেন, এবং 11 সেপ্টেম্বর তিনি আবার দিল্লিতে ফিরবেন। 9 এবং 10 সেপ্টেম্বর জানো যে G20 বৈঠক, এবারে প্রেসিডেন্সি হচ্ছে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ এবারে প্রেসিডেন্সি করছে। তো এই সম্মেলন কিন্তু বহু আগে থেকে জানো যে এবছর যখন সম্মেলন 10 তারিখে কিন্তু ঠিক হয়ে যাবে যে ব্রাজিলে কোন সময় সম্মেলন হবে। সেই অবস্থায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই চলে যাওয়াটাকে অনেকটা সবাই বলছেন, কটাক্ষ করছেন, পালিয়ে যাচ্ছেন বলা হচ্ছে। কারণ যেটা যে এটা অবশ্যই ঠিক যে মোদির যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতিতে সারা পৃথিবী কিন্তু একটা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে। এমন ছোট ছোট অনেক দ্বীপ রাষ্ট্র আছে যে দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে মোদির আমাদের দেশের সম্পর্ক ভালো। সেই জায়গায় কোথায় ব্যক্তিত্বের লড়াই, এটুকু বলছেন অনেক আমার নেটিজেনরা, অনেকে বলছেন যে ব্যক্তিত্বের লড়াই শুরু হয়েছে, এবং যার ফলে কিন্তু রাহুল যেন পালিয়ে বাড়ছেন। কারণ তবুও রাষ্ট্রনায়কদের সঙ্গে তার দেখা, তিনি কংগ্রেসের সর্বোচ্চ নেতা, তার রাষ্ট্রনায়কদের সঙ্গে দেখা করার একটা সুযোগ অবশ্যই ছিল, সেটা রাষ্ট্রপতির যে ডিনার পার্টি। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত বিরোধী দলের নেতারা তারা যাবেন বলে ঠিক করেছেন। সেই জায়গায় রাহুলের চলে যাওয়াটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ঘটনা বলেই সবাই মনে করছে, যে রাহুল এড়িয়ে যাচ্ছেন পুরো বিষয়টা। কারণ মোদির যে ব্যক্তিত্ব, মোদির যে সারা বিশ্ব, যে ইন্দিরা গান্ধীর পর যদি বলতে হয় যে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক, যে বিদেশ নীতি, সেটা কিন্তু মোদি তৈরি করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যার ফলে সবাই কিন্তু একটি ভারতের দিকে তাকিয়ে আছে, এবং অবশ্যই G20 এই যে দেশগুলি আছে বৈঠক হচ্ছে, তারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাহুলের চলে যাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই। রাজীব, যেটা মূলত বোঝার ব্যাপার আছে এখানে, যে মানুষের মধ্যে অনেক রকম প্রশ্ন আসতে পারে শিডিউলিং এর বিষয়ে। এখানে প্রশ্ন আসতে পারে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এই ভারতের রাষ্ট্রপতি তো কোনো দলের রঙের লোক নয়, তাহলে রাষ্ট্রপতির এই আমন্ত্রণ পত্রেও স্বীকার না করা, কোনো রকম সাপোর্ট না করে বাইরে চলে যাওয়া, এরকম কোনো খবর কি রয়েছে যেখান থেকে জানা যেতে পারে যে রাহুল গান্ধীর আগে থেকে এরকম কোনো শিডিউল ছিল, কি জানা যাচ্ছে? দেখো, আমরা দেখলাম রাহুল গান্ধী কিন্তু কয়েকদিন আগে টুইট করেছিলেন যে তিনি 6 সেপ্টেম্বর, সেই টুইট আমরা দেখেছিলাম যে 6 সেপ্টেম্বর তিনি ইউরোপ যাচ্ছেন, এটা আমরা দেখেছিলাম। তো আগে আমরা দেখিনি আমার যে এই যে G20 সামিট হবে, এটা তো 1 বছর আগেই ঠিক হয়ে গেছে। অর্থাৎ সেই সময় সবাই চেষ্টা করে যে যারা বিরোধী দলের যারা নেতৃত্বে আছেন, তাদের সবসময় তারা শাসক দলও চায় তারা সেই সময় থাকুন, এবং তারাও রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলা তাদের সুযোগ থাকে, এবং অবশ্যই রাষ্ট্রপতি সেই সুযোগটা করে দিয়েছেন তার ডিনার পার্টিতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী অনেকটা এরিয়া, মানে যে শিডিউলটা তৈরি করলেন, এটা একটা মানে হঠাৎ করে তার শিডিউল, এটা কিন্তু মানে আগে থেকে ঠিক করা কিছু শিডিউল ছিল না বলেই আমরা জানি, হঠাৎ করে এটা ঠিক হয়েছে। কারণ এবং সেই জায়গায় অনেকেই নেটিজেনরা কটাক্ষ করছেন, আমি দেখছি সমাজ মাধ্যমে কটাক্ষ চলছে যে মোদির ব্যক্তিত্বে রাহুল পলায়ন করছে। কারণ মোদির যে জনপ্রিয়তা এতটাই তুঙ্গে, এবং সেই জনপ্রিয়তার কাছে হেরে যাচ্ছে রাহুল গান্ধী। এবং জানো যে আগামী দিনে যে বিরোধী দল 26টা দলে 28টা দলের যে ইউনাইটেড ইন্ডিয়া যে দল, ইন্ডিয়া জোট, সেই জোটের যদি প্রধানমন্ত্রীর মুখ বলো, তার মধ্যে রাহুল গান্ধী কিন্তু অন্যতম। অর্থাৎ এই জায়গাতেই কোথাও যেন ইন্ডিয়া জোটের একটা পরাজয় হচ্ছে, এবং রাহুল গান্ধী পলায়ন করছেন, এটা নেটিজেনরাই এই কটাক্ষ করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যখন সারা বিশ্ব আছে দিল্লিতে আসে, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা ইউরোপিয়ান ইউনিয়নগুলো তারা দিল্লিতে আসে, সেই সময় ইউরোপ ট্যুরে যাচ্ছেন কিন্তু রাহুল গান্ধী, এটাই সব থেকে হাস্যকর। তাই রাজীব, যে এই বিষয়গুলো যেটা প্রকাশ্যে আসছে, মূলত রাহুল গান্ধীর হঠাৎ করে এই চলে যাওয়া, যেটা তুমি এখনই জানালে যে কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না, তার কারণ G20 সম্মেলনের এই নোটিফিকেশন অলরেডি 1 বছর আগে দেওয়া ছিল, সেখানে হঠাৎ করে রাহুল গান্ধীর এই পলায়ন প্রশ্ন তো তুলবে, খুব স্বাভাবিক ব্যাপার। তার কারণ এখন যদি বিরোধীদের মুখ হিসাবে কাউকে ধরা হচ্ছে, তাহলে রাহুল গান্ধীও একজন, যেখানে বিরোধীদের মুখ হিসাবে ধরা হচ্ছে, সেই বিরোধীর মুখ যদি এরকমভাবে এই এত
রেপুটেড একটা টাইমে, এত ইম্পর্টেন্ট একটা টাইমে, ভারতবর্ষের একটা ইম্পর্টেন্ট টাইমে, যেখানে রাষ্ট্রনায়করা আসছেন এবং বিদেশ এবং দেশের মধ্যে এক অন্তর্মিল তৈরি হচ্ছে, সেই সময়তে রাহুল গান্ধী যদি দেশ ছেড়ে অন্য কোথাও যায়, প্রশ্ন তো উঠবেই। ধন্যবাদ রাজীব তোমাকে। যেই দিকে আমাদের নজর ছিল, রাজীব এই মুহূর্তে যা জানালেন আমাদের, এই পূর্ব পরিকল্পনা আগে থেকে রাহুল গান্ধীর ছিল না। G20 সম্মেলনের এই নোটিফিকেশন 1 বছর আগের দেওয়া, সেই নোটিফিকেশন অনুসারে রাহুল গান্ধীর মূলত এই সময়টিতে, যেখানে রাষ্ট্রপতি কোনো রকম কোনো দলের লোক নয়, কোনো রং তার গায়ে লাগানো নেই, সে তা সত্ত্বেও তিনি যখন শাসক বিরোধী এরকম কোনো তরজায় না গিয়ে শাসক এবং বিরোধী উভয় পক্ষকে একটি জায়গায় রাখে, তখন সেখানে প্রশ্ন ওঠে ঠিক কী জন্য এই সময়টিকেই বাঁচলেন রাহুল গান্ধী, ঠিক এই সময়ের মধ্যেই তাকে যেতে কেন হচ্ছে বাইরে। এর আগেও আমরা দেখেছি নানান রকমভাবে যে বিদেশ সফরে গিয়ে রাহুল গান্ধী নানান রকম কথা বলেছেন, নানান রকম বিষয় তুলে ধরেছেন দেশের বিরুদ্ধে বা দেশের পক্ষে। তা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক মহলের পরামর্শ, রাজনৈতিক মহলের নির্দিষ্ট কিছু আলোচনা, তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট রকম নানান রকম কিছু বলে যাচ্ছেন। তার কারণ শাসক বিরোধী তরজা তো চলবেই, দেশের মধ্যে রাজনীতি থাকলে শাসক বিরোধী তরজা থাকা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু মূলত যেই সময়টিতে দেশের একটি ইম্পর্টেন্ট টাইম, যেই সময়টিতে রাষ্ট্রনায়করা দেশে আসছে, এক নতুন সমীকরণ তৈরি হতে পারে এই সম্মেলন থেকে। সেই সম্মেলনে যেখানে শাসক এবং বিরোধী উভয় পক্ষের উপস্থিতি অত্যন্ত কামনা করা যায়, অত্যন্ত কাম্য করে। রাষ্ট্রপতি স্বয়ং নিজে জানিয়েছেন যে রাহুল গান্ধী এখানে যেন প্রেজেন্ট থাকেন। তা সত্ত্বেও তার এই অ্যাবসেন্স, তার এই অনুপস্থিতি সত্যিই প্রশ্ন তুলছে ঠিক কী হবে পরবর্তীকালে এই G20 সম্মেলনের পরে। G20 সম্মেলন থেকে নির্যাস কি বেরিয়ে আসছে, ভারতের হয়ে কি বেরিয়ে আসছে, ভারত পরবর্তীকালে কোন দিশায় যাবে, সেই দিকেই নজর থাকবে সমস্ত জনগণের, আশা রাখছি।